থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু কি। একদম ঠিকই ধরেছো। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু কাস্ট সেন্সাস। হ্যাঁ, আমি জানি এই ভিডিওটা বা এই টপিকের উপরে অলরেডি তোমাদের কাছে ভিডিও রয়েছে বা তোমরা জানো, কিন্তু আজকে আমরা এখানে যে বিষয়টা স্পেশালি ফোকাস করব, পিএসসি মিসলেনিয়াস মেন 2024-এ যদি আমার এই টপিকটা লিখতে দেয়, তাহলে এই টপিকটার অ্যাপ্রোচটা আমরা কিভাবে করব, বা কোন কোন পয়েন্টের ওপরে আমরা টপিকটা লিখব, কত নাম্বারের হতে পারে, কোন পয়েন্টগুলোকে একদমই মিস করা যাবে না। সেই জন্যই বলতে পারো আজকে এই ভিডিওটা পার্টিকুলার পিএসসি মিসলেনিয়াস মেন পরীক্ষাকে মাথায় রেখে আমি প্রকাশ মুখার্জি তোমাদের সামনে নিয়ে এলাম ডাব্লিউবিপিএসসিওয়ালা অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। ক্লাসটা পুরোটা দেখবে, ভিডিওটা পুরোটা দেখবে এবং অবশ্যই কমেন্ট কিন্তু লিখবে কেমন লাগলো ভিডিওটা। চলো তাহলে শুরু করি আজকের টপিক কাস্ট সেন্সাস, যেটা আমাদের পিএসসি মিসলেনিয়াস পরীক্ষার একটা গুরুত্বপূর্ণ টপিক হতে চলেছে। তো এই পিএসসি মিসলেনিয়াস মেন পরীক্ষা 2024-25-এর রেসপেক্টে যখন আমাকে টপিকটা লিখতে দেবে, তখন আমাকে বেসিক্যালি যে পয়েন্টগুলোর ওপরে টপিকটা লিখতে হবে, সেই পয়েন্টগুলো হচ্ছে, প্রথমে একটা ইন্ট্রোডাকশন বা একটা ভূমিকা তোমাকে দিতে হবে। নেক্সট পয়েন্টটা হিস্ট্রি অফ কাস্ট সেন্সাস ইন ইন্ডিয়া, ভারতবর্ষে জাত গণনার যে ইতিহাসটা, সেই ইতিহাসটা তোমাকে একটু তুলে আনতে হবে। নেক্সট, ভারতবর্ষে আদমশুমারি সম্পর্কে তোমাকে লিখতে হবে। কেন এই কাস্ট সেন্সাসের দরকার? দেখো, সেন্সাস আর কাস্ট সেন্সাস দুটো কিন্তু এক নয়। তাহলে এই পার্টিকুলারলি 2025-এ দাঁড়িয়ে যে ঘোষণাটা হয়েছে, সেই কাস্ট সেন্সাসের দরকারটা বা প্রয়োজনীয়তাটা কোথায়, তারপর এই কাস্ট সেন্সাস রিলেটেড যে সমস্ত ইস্যুসগুলো যুক্ত আছে, যেগুলো হতে পারে হয়তো কাস্ট সেন্সাস যদি সঠিকভাবে যদি লাগু না হয়, তাহলে হিতে বিপরীত হতে পারে। তাই খুব ভালোভাবে আমাদেরকে খেয়াল রাখতে হবে সেই সমস্ত পয়েন্ট, এবং ওভারঅল সর্বোপরি একটা উপসংহার। অর্থাৎ টোটাল আমি এই টপিকটাকে 1 2 3 4 5 6 জাস্ট 6টা পয়েন্টের উপরে বলতে পারো আমি টপিকটা রেখেছি। তোমাদের যেটা করতে হবে, এই পয়েন্টগুলোর বেসিসে তোমাদেরকে লিখতে হবে। আমি যখন নোটটা পড়াবো তোমাদেরকে বা নোটটা যখন দেখাবো, সেখানেও আমি টপিকের বলতে পারো হেডলাইনগুলো আমি উল্লেখ করেছি, কিন্তু তোমরা চেষ্টা করবে যখন টপিকটা লিখবে, যদি একান্তই মনে না থাকে, মনে থাকলে তাহলে প্যারা বাই প্যারা করে লিখবে, কোনো পয়েন্ট দেবে না। আর মনে যদি না রাখতে পারো তখন পয়েন্ট দিয়ে লিখবে, ঠিক আছে? আবারও বলছি, যদি তোমার হুবহু যদি মনে থাকে টপিকটা, তাহলে প্যারা করে করে লিখবে, পয়েন্ট দেওয়ার দরকার নেই। আর যদি মনে রাখতে না পারো, তাহলে অবশ্যই পয়েন্টগুলো দিয়ে লিখবে। বোঝা গেল? চলো তাহলে শুরু করি আজকে আমরা। এবার তার আগে একটা গুরুত্বপূর্ণ বিষয়, এটা কত নাম্বারে থাকতে পারে। সেক্ষেত্রে মনে রাখবে, এটার ক্ষেত্রে মার্কস 15 নাম্বারে থাকতে পারে, 15 মার্কস হলো। পিএসসি মিসলেনিয়াস আমরা জানি যে একটা 20 নম্বরের দেয় ডেসক্রিপটিভ, আর দুটো 15 নম্বর লিখতে হয়, 15 15 30। এই হচ্ছে 50 নম্বর পার্ট 1 বা পার্ট এতে। আর পার্ট বি যেটা, সেখানে আমাকে অবজেক্টিভ ডিরেক্ট কোশ্চেন ডিরেক্ট আনসার লিখতে হয়, যার মধ্যে অ্যাব্রিভিয়েশন, বুকস অ্যান্ড অথার্স, কারেন্ট অ্যাফেয়ার্স, জিকে, হিস্ট্রি, জিওগ্রাফি, যে কোনো জায়গা থেকে প্রশ্ন দিতে পারে। আমরা আজকে ডেসক্রিপটিভ পার্টটা নিয়ে আলোচনা করব। টপিক হচ্ছে আমাদের কাস্ট সেন্সাস। তো প্রথমেই আমরা ইন্ট্রোডাকশান এবং ভূমিকাটা নিয়ে আলোচনা করব। এই টপিকটা আমরা এখানে বাইলিঙ্গুয়াল রেখেছি, বাংলা ভার্সান এবং ইংরেজি ভার্সান। যারা ইংলিশে পরীক্ষা দেবে তারাও যাতে নোটটা এখান থেকে নিতে পারো, সেই ব্যবস্থা করা হয়েছে। আমরা এখানে যখন বোঝাবো আজকের ক্লাসটার রেসপেক্টে, আমরা বাংলায় বুঝবো, নোট আমাদের বেঙ্গলি প্লাস ইংলিশ বোথ ভার্সানে দেওয়া আছে। তো চলো, ভূমিকার মধ্যে আমরা দেখে নেব, এরকম প্রথমে ইংলিশে ইন্ট্রোডাকশনটা রয়েছে, ঠিক তারপরেই বাংলাটা আছে। প্রত্যেকটা পয়েন্টের রেসপেক্টে প্রথমে ইংলিশ রয়েছে, তারপরেই বাংলাটা আছে। যার যেটায় কমফোর্টেবল সেই ল্যাঙ্গুয়েজে লিখবে। তো দেখো ভূমিকার মধ্যে কি বলেছে। বলছে কেন্দ্র 2026 সালের অক্টোবর থেকে লাদাখ এবং 2027 সালের মার্চ থেকে ভারতের বাকি অংশে জাতি গণনা শুরু করবে বলে বিজ্ঞপ্তি জারি করেছে। আমরা জানি এটা, যার মধ্যে বর্ণ গণনাও অন্তর্ভুক্ত রয়েছে। তাহলে এতদিন পর্যন্ত সেন্সাস হতো, দিস ইজ দ্য ফার্স্ট টাইম যেটা কিনা সেন্ট্রাল গভর্নমেন্টের তরফ থেকে অ্যাডপ্ট করা হচ্ছে কি না কাস্ট সেন্সাস, বা বলতে পারো কি না বর্ণ, ওকে, বর্ণ সুমারি বা বর্ণ গণনা এর মধ্যে অন্তর্ভুক্ত হচ্ছে। তাহলে স্যার এর আগে কি হয়নি বর্ণ গণনা? হ্যাঁ হয়েছে, কিন্তু অফিসিয়ালি বলতে পারো তকমা পায়নি।
বা সেটাকে প্রকাশ করা হয়নি। এই ভিডিওতে আমরা সেটাও দেখব যে এর আগে কি কখনো বর্ণ গণনা হয়নি, হয়েছে, কিন্তু অফিসিয়ালি সেটা প্রকাশ করা হয়নি। প্রকাশ করা হবে এই যে আদমশুমারি বা বলতে পারো কাস্ট সেন্সাসটা যেটা হবে, এখানে কিন্তু পুঙ্খানুপুঙ্খভাবে সব কিছু বর্ণিত থাকবে। তাহলে কি বললাম, স্টার্টিং হচ্ছে কোথা থেকে, লাদাখ। কবে স্টার্ট হচ্ছে না 2026 সালের অক্টোবর থেকে, আর তারপর 2027 সালে ভারতবর্ষের বাকি অংশে বলতে পারো এটা চালু হবে। স্বাধীনতার পর এটি প্রথমবারের মতো 10 বার্ষিকী আদমশুমারির অংশ হিসেবে বর্ণ তথ্য আনুষ্ঠানিকভাবে সংগ্রহ করা হবে। তাহলে আমরা স্বাধীনতার পরবর্তী সময় থেকে বলতে পারো দিস ইজ দ্য ফার্স্ট টাইম কিনা যখন বর্ণ তথ্য সংগ্রহ করা হবে, মানে কাস্ট সংগ্রহ করা হবে। এতদিন পর্যন্ত আমরা সেন্সাস করেছি, আদমশুমারি করেছি, ফার্স্ট টাইম এটা করা হবে যেখানে তপশিলি জাতি এবং উপজাতির বাইরে যে সমস্ত বর্ণগুলো আছে, শুধু এসসি এসটি নয়, এর বাইরেও যে সমস্ত বর্ণরা রয়েছে সেই সমস্ত বর্ণের তথ্য এখানে থাকবে। সম্প্রতি বছরগুলিতে বেশ কয়েকটি রাজ্য তাদের নিজস্ব বর্ণ জরিপ, যেমন বিহার, কর্ণাটক ইত্যাদি পরিচালনা করেছে, কিন্তু এর নির্ভরযোগ্যতা এবং তুলনামূলকতা নিয়ে প্রায়শই এগুলোই সন্দেহের ঊর্ধ্বে নয়। যদিও ইন বিটুইন দ্যাট ভারতবর্ষের ডিফারেন্ট স্টেট নিজের মতো করে বলতে পারো কি করেছে না বর্ণ জরিপ করেছে বা কাস্ট সেন্সাস করেছে, কিন্তু যদিও সেগুলো সঠিকভাবে হয়েছে বলে ধারণা নেই, বা সেগুলো বলতে পারো যে পদ্ধতিতে হয়েছে সে পদ্ধতি হয়তো ঠিক নয়। উদাহরণ হিসেবে এখানে বলা হয়েছে অলরেডি বিহার, কর্ণাটকা কাস্ট সেন্সাস কিন্তু শুরু করেছে। বর্ণ জরিপ করা বা বর্ণ আদমশুমারি থেকে আলাদা, কারণ আদমশুমারি সাংবিধানিকভাবে বাধ্যতামূলক জরিপ নয়। আসন্ন আদমশুমারিতে একটি মোবাইল অ্যাপ্লিকেশন অন্তর্ভুক্ত করা হবে যা ঐতিহ্যবাহী কলম ও কাগজের পদ্ধতির পাশাপাশি ডিজিটালভাবে আদমশুমারির তথ্য রেকর্ড করবে। তাহলে এতদিন অবধি আমরা দেখতাম বাড়ি বাড়ি গিয়ে লোকজন তথ্য নিত, বেশ কিছু প্রশ্ন তৈরি করা থাকতো বা প্রফর্মা তৈরি করা থাকতো, সেই প্রফর্মার রেসপেক্টে তথ্য নিত এবং সেটাই জমা পড়তো, যার বেসিসে রিপোর্ট তৈরি হতো। এখন কিন্তু সেটার সাথে সাথে ডিজিটালও বলতে পারো তুমি কিন্তু অ্যাপ্লিকেশান দেখতে পাবে যেখানে অ্যাট এ টাইম তুমি সারা ভারতবর্ষের ডেটা, সেটা কাস্টের রেসপেক্টেই হোক বা সেন্সাসের রেসপেক্টেই হোক, তুমি কিন্তু একটা অ্যাপের মধ্যেই দেখতে পাবে। দিস ইজ দ্য ফার্স্ট টাইম এটা কিন্তু ইনকর্পোরেট হচ্ছে। হলো, এবার এই যে প্রথম তুমি ইন্ট্রোডাকশনটা দিচ্ছ, এখানে কয়েকটা জিনিস তোমাকে মাথার মধ্যে রাখতে হবে। দেখো, কারেন্ট অ্যাফেয়ার্স টপিক লিখতে গেলে প্রথম যে জিনিসটা মাথায় রাখতে হয়, ডেটা যেন ভুল না হয়। ফর সে এক্সাম্পল, এই যে আমি এখানে সালটার কথা উল্লেখ করেছি এটা যেন নির্ভুল থাকে, মাসের কথা যেটা উল্লেখ করেছি যেটা যেন নির্ভুল থাকে, লোকেশান যে প্রথমে লাদাখ এটা উল্লেখ করেছি নির্ভুল থাকে, পরবর্তীটা 2027 থেকে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় যে চালু হবে এই তথ্য যেন নির্ভুল থাকে। সম্প্রতি যদি আমরা দেখি কি না যে সমস্ত রাজ্যগুলি নিজেদের মতো করে বর্ণ জরিপ করেছে, এই যে উদাহরণটা বলা আছে বিহার, কর্ণাটক, এই স্টেটের নামগুলো যেন ভুল না হয়, বা শেষে দেখো এখানে যে মোবাইল অ্যাপ্লিকেশনের কথা বলা হয়েছে এই তথ্যটা দেওয়ার ক্ষেত্রেও যেন ভুল না হয়। এগুলো ভুল হলে হতে পারে কেটে দেবে পুরোটা, আবার এটাও হতে পারে নাম্বার একদম কমিয়ে দিল। তাই তথ্য যখন লিখবে, কারেন্ট অ্যাফেয়ার্স এর অ্যাঙ্গেলে যখন লিখবে, নির্ভুল তথ্য কিন্তু লিখতে হবে। এবার এই যে লেখাটা তুমি দেখতে পাচ্ছ ইন্ট্রো, এটা ধরো আমি আমার মতো তোমার কাছে প্রেজেন্ট করলাম, তুমি এই জিনিসটাকে বেস করে নিজের মতো করে লেখার চেষ্টা করো, যত তুমি লিখবে তত তোমার গঠনশৈলী বাড়বে, তত তোমার নাম্বার বাড়বে। হলো, আর একটা পয়েন্ট, হাতের লেখা যেন নিট অ্যান্ড ক্লিন হয়। মাথায় রাখবে, তুমি যদি খাতা দেখতে তো তোমারও কিন্তু দায় পড়েনি যে সবার খাতা হাতের লেখা যদি ভালো না হয় তাহলে খুঁটিয়ে খুঁটিয়ে পড়বে। এ দায় কিন্তু তোমার নয়, এ দায় হচ্ছে স্টুডেন্টের দায়িত্ব হচ্ছে যিনি খাতা দেখবেন তাকে বাধ্য করা তোমার লেখাটা পড়ার, আর সেই লেখাটা তিনি তখনই পড়বেন যদি তোমার হ্যান্ডরাইটিংটা ভালো হয়। 3টে ডেসক্রিপটিভ লিখতে হবে, অতএব সময় ভালোই পাবে। অতএব এখন থেকে যদি লেখা প্র্যাকটিস করো, হাতের লেখা ডেফিনেটলি কিন্তু ভালো হবে।
বোঝা গেল? আবারও বলছি, এই টপিকটাকে বা এই পয়েন্টগুলোকে বেস করে নিজের মতো করে উপস্থাপন করার চেষ্টা করবে। তাহলে ইন্ট্রোডাকশন আমাদের ডান। এরপর আমরা কি দেখব? ভারতে জাত গণনার ইতিহাস বা কাস্ট সেন্সাসের হিস্ট্রি। তো হিস্ট্রি দেখতে গেলে আমাদের চলে আসতে হবে কি না সেই স্বাধীনতার পূর্ব ভারতে। কি বলেছে? স্বাধীনতা পূর্ব ভারতে 1881 থেকে 1941 সালের মধ্যে অনুষ্ঠিত প্রতিটি আদমশুমারিতে বর্ণ গণনা করা হতো। মানে তখনকার সময় কিন্তু বর্ণ গণনা করা হতো। শুধু যে সেন্সাস হচ্ছে এরম ব্যাপার নয়, এসটি এসসি বাদ দিয়েও বলতে পারো কিন্তু বর্ণ গণনা করা হতো। বর্ণগণনা সর্বশেষ সরকারি তথ্য 1931 সালের আদমশুমারির জন্য পাওয়া যায়, কারণ দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণে 1941 সালে তথ্য প্রকাশ করা হয়নি। তাহলে লাস্ট বর্ণগণনা সরকারি তথ্য আমরা পাই কোন সালে? না 1931-এ। 1941-এও বলতে পারো হয়েছিল, কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের জন্য সেটা আর প্রকাশ করা হয়নি। তাহলে এই সমস্ত ডেটাগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমার নাম্বার ওঠানোর ক্ষেত্রে। খুব ভালো করে কিন্তু পয়েন্ট মনে রাখবে, এগুলো ভুল যেন না হয়। স্বাধীন ভারতবর্ষের প্রথম আদমশুমারি 1951 সালে পরিচালিত হয়েছিল, যাতে তপশিলি জাতি এবং উপজাতি গোষ্ঠী ব্যতীত অন্যান্য জাতিগোষ্ঠীর বর্ণ গণনা অব্যাহত রাখা হয়েছিল। মানে 1951-এর যে সেন্সাস, সেখানেও কিন্তু আমরা দেখি কিনা, বা প্রথম আদমশুমারি যেটাকে বলছে, সেখানেও তপশিলি জাতি এবং উপজাতি গোষ্ঠী ছাড়াও অন্যান্য যে সমস্ত জাতিগোষ্ঠীর বর্ণ ছিল তার গণনাও কিন্তু অব্যাহত রাখা হয়েছিল। মানে তখনও কিন্তু কন্টিনিউয়েশন ছিল। 1961 সালে কেন্দ্রীয় সরকার রাজ্যগুলিকে তাদের নিজস্ব জরিপ পরিচালনা করতে এবং ইচ্ছা করলে রাজ্যভিত্তিক ওবিসি তালিকা প্রস্তুত করতে বলে। তাহলে 1961 থেকে কিনা গভর্নমেন্টের তরফ থেকে বলা হয় যে যদি কোনো রাজ্য সরকার মনে করে সেই রাজ্যের নিজের উদ্যোগে ওবিসি কারা কারা আছে সেটাকে জরিপ করবে, সেটা করতে পারে। যদি মনে করে নিজস্ব জরিপ পরিচালনা করবে বা কাস্ট সেন্সাস করবে, সেটাও করতে পারে। এই অধিকারটা দেওয়া হয় 1961-এ। 2011 সালের আদমশুমারির পাশাপাশি একটি পৃথক সামাজিক, অর্থনৈতিক এবং বর্ণ গণনাও অনুষ্ঠিত হয়েছিল, কিন্তু তার তথ্য প্রকাশ করা হয়নি। তাহলে আমি একটু আগে বলছিলাম যে বর্ণ গণনা কি এই প্রথমবার হয়েছে? না, 2011 সালেও কিন্তু ওই জাতি গণনার সাথে সাথে বর্ণ গণনাও হয়েছিল, কিন্তু তার রিপোর্টটা কিন্তু বলতে পারো প্রকাশ করা হয়নি। হলো? তাহলে এখান থেকে আমাকে মনে রাখতে হবে কি না, স্বাধীনতার পূর্বে 1881 থেকে 1941 সালের মধ্যে যে কটা আদমশুমারি হয়েছে প্রত্যেক কটাতেই বর্ণ গণনা করা হয়েছিল। হলো? ইভেন যদি আমরা দেখি কি না, বর্ণ গণনার সর্বশেষ সরকারি তথ্য আমরা পাচ্ছি 1931 সালের আদমশুমারিতে। তার কারণ তারপর দ্বিতীয় বিশ্বযুদ্ধের জন্য 1941 সালের ডেটা প্রকাশ করা হয়নি। 1951 সালে যখন প্রথম আদমশুমারি আসছে তখনও কিন্তু কি না তপশিলি জাতি এবং উপজাতি গোষ্ঠী ছাড়াও অন্যান্য জাতিগোষ্ঠী বর্ণ গণনা কিন্তু অব্যাহত রাখা হয়েছিল, তখনও কন্টিনিউশন ছিল। 1961 সাল থেকে কেন্দ্রীয় সরকার রাজ্যগুলোকে বলল যে যদি তোমরা মনে করো নিজের মতো করে গণনা করে ওবিসি লিস্ট তৈরি করবে, সেই ওবিসি তালিকা প্রস্তুত করতে পারো। এই পারমিশন সেন্ট্রাল গভর্নমেন্ট দিল। 2011 সালের যে আদমশুমারি হয়েছিল সেখানেও কিন্তু পৃথকভাবে বর্ণ গণনা হয়েছিল, যদিও তার রিপোর্ট কিন্তু প্রকাশ করা হয়নি। হলো? তাহলে আমরা যে পয়েন্টটা পড়ছি, পয়েন্টটা কি? হিস্ট্রি অফ সেন্সাস ইন ইন্ডিয়া। ভারতের সেন্সাসের ইতিহাসটা আমরা লাস্ট সেন্সাস অবধি দেখলাম, স্টার্টিং থেকে লাস্ট সেন্সাস পর্যন্ত আমরা ইতিহাসটা এখানে কমপ্লিট করলাম। এবার বর্তমানে যে সেন্সাসটা হবে, অর্থাৎ ভারতের আদমশুমারি বা সেন্সাস ইন ইন্ডিয়া যেটা হওয়ার কথা রয়েছে, সেই প্রসঙ্গে আমরা এখানে আলোচনা করব। সেই প্রসঙ্গে আলোচনা করতে গেলে বলতে হবে এটি একটি দশকব্যাপী অনুশীলন যা দেশের সকল ব্যক্তির সাথে সম্পর্কিত। মানে প্রত্যেক 10 বছর অন্তর অন্তর হচ্ছে, তাই বলছে এটি একটি দশকব্যাপী অনুশীলন, যে অনুশীলনটা দেশের প্রত্যেকটা নাগরিক, প্রত্যেকটা ব্যক্তির সঙ্গে বলতে পারো ওতপ্রোতভাবে যুক্ত। এটি একটি নির্দিষ্ট সময়ে ব্যাপক জনসংখ্যাতাত্ত্বিক, সামাজিক ও অর্থনৈতিক তথ্য সরবরাহ করে। এক কথায় বলতে গেলে কি না, এই যে আদমশুমারি হয়, এই আদমশুমারির মাধ্যমে আমরা একদিকে যেমন জনসংখ্যা কত কি হচ্ছে, বাড়ছে কমছে, সেটা যেমন আমাদের কাছে রিপোর্ট থাকে,
দেশের সামাজিক পরিস্থিতি কি, দেশের অর্থনৈতিক সিচুয়েশন কি, সবই বলতে পারো কিন্তু আমাদের কাছে ক্লিয়ার পিকচার চলে আসে, এবং সেই কারণের জন্যই কিন্তু আদমশুমারি করার একান্ত প্রয়োজনীয়তা আছে। ভারতে 1881 সাল থেকে প্রতি 10 বছর অন্তর নিয়মিতভাবে আদমশুমারি পরিচালিত হয়ে আসছে। তবে 2021 সালে যে আদমশুমারি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল তা কোভিড-19-এর জন্য অনির্দিষ্টকালের জন্য স্থগিত করে দেওয়া হয়। তাহলে 1881 থেকে যে অনুশীলনটা চলে আসছে প্রতি 10 বছর অন্তর, এটা নিয়মিত চলে আসছিল। হল্ট হলো কোথায়? 2021-এ কোভিড-19-এর জন্য বলতে পারো এটা অনির্দিষ্টকালের জন্য স্থগিত করে দেওয়া হলো। সংবিধানের 246 অনুচ্ছেদ অনুসারে সপ্তম তফসিলে ইউনিয়ন তালিকার 69 নম্বর এন্ট্রির অধীনে আদমশুমারি একটি ইউনিয়ন কেন্দ্রের বিষয়, একটি ইউনিয়ন বা একটি কেন্দ্রের বিষয়। তাহলে এক কথায় বলতে গেলে আদমশুমারি স্টেট লিস্ট না ইউনিয়ন লিস্টের মধ্যে পড়ছে, এটা ইউনিয়ন লিস্টের মধ্যে পড়ছে। সংবিধানের কত নম্বর অনুচ্ছেদ? 246 আর্টিকেলের অনুসারে সপ্তম তফসিলে ইউনিয়ন তালিকার 69 নম্বর এন্ট্রির অধীনে আদমশুমারি, যেটা কিনা একটা কেন্দ্রের বিষয় বলে উল্লেখিত রয়েছে। আদমশুমারি পরিচালনার জন্য 1948 সালের আদমশুমারি আইন এবং 1990 সালের আদমশুমারির বিধিমালা আদমশুমারি কর্মকর্তাদের কর্তব্য দায়িত্বের পাশাপাশি আইনি পরিকাঠামো প্রদান করে। তাহলে এই যে সংবিধানে উল্লেখ করা রয়েছে 246 নম্বর অনুচ্ছেদের সপ্তম তফসিলে 69 নম্বর এন্ট্রির অধীনে যেটা রয়েছে সেটা একটা ইউনিয়ন লিস্ট বা কেন্দ্রের বিষয়, অর্থাৎ আদমশুমারি একটা কেন্দ্রের বিষয়। শুধু তাই নয়, মনে রাখা দরকার এটা পরিচালনার জন্য 1948 সালের আদমশুমারি আইন, 1990 সালের আদমশুমারি বিধিমালা, এছাড়াও আদমশুমারি কর্মকর্তাদের কর্তব্য দায়িত্বের পাশাপাশি আইনের কি পরিকাঠামো থাকবে তার কথাও কিন্তু সেখানে উল্লেখ রয়েছে। রেজিস্ট্রার জেনারেল এবং আদমশুমারি কমিশনার আইন সংশোধন না করেই আদমশুমারি প্রোফর্মা তৈরি করার জন্য অনুমোদিত। তাহলে ওই যে বাড়িতে এসে যে লিস্টটা পড়ে, নাম, ধাম, বাবার নাম, বর্ণ, ক্ষত্রিয়, যা যা পড়ে, অকুপেশন যা আছে, এই যে প্রোফর্মাটা, এই প্রোফর্মাটা তৈরি করার ক্ষেত্রে রেজিস্ট্রার জেনারেল এবং আদমশুমারির কমিশনার আইন সংশোধন না করেই বলতে পারো কি না এটা যে করতে পারে সেটা আগে থেকেই কি না অনুমোদিত, প্রোফর্মাটা অনুমোদিত, যার মধ্যে জাত বর্ণ সম্পর্কিত প্রশ্ন যুক্ত করা অন্তর্ভুক্ত। তাহলে আমরা জানি সেই লিস্টের মধ্যে জাত বর্ণ প্রভৃতি বলতে পারো কোশ্চেন থাকে। তো এই যে প্রোফর্মাটা এটা কিন্তু বলতে পারো কাদের উপর ডিপেন্ড করে না, এটা ডিপেন্ড করে হচ্ছে রেজিস্ট্রার জেনারেল এবং আদমশুমারির কমিশনার। প্রয়োজনে তারা এটা সংশোধন করতে পারে, আবার প্রয়োজন যদি না থাকে তারা তাদের মতো করে কি না এটা তৈরি করার অনুমোদন আগে থেকেই পেয়ে রয়েছে। এবার কেন এই কাস্ট সেন্সাস দরকার ভারতবর্ষে? কেন কাস্ট সেন্সাস দরকার? শুধু সেন্সাস করলেই তো হতো, আদমশুমারি করলেই তো হতো। বর্ণ আদমশুমারি বা কাস্ট সেন্সাসের প্রয়োজনীয়তা কি? এর প্রয়োজনীয়তা ওই যে প্রথমেই বললাম যে সমাজের বিভিন্ন স্তরে, শুধু যে এসসি এসটি ওবিসি আছে এরকম ব্যাপার নয় তো, প্রচুর বর্ণ আছে, প্রচুর জাত উপজাত সাবকাস্ট রয়েছে। তো প্রত্যেকে যাতে সরকারের যাবতীয় সুযোগ সুবিধা অ্যাকর্ডিং টু দেয়ার কাস্ট পেতে পারে, প্রত্যেকে যাতে বলতে পারো সরকার দ্বারা যে সমস্ত স্কিমগুলো নেওয়া হয় ডেভেলপমেন্টাল তার অঙ্গ হতে পারে, তার জন্যই কিন্তু এটা দরকার। সামগ্রিকভাবে দেশের ডেভেলপমেন্ট যদি করতে হয় তাহলেই কিন্তু এই কাস্ট সেন্সাস প্রয়োজনীয়, এবং তার জন্যই বলতে পারো কিন্তু এটা করা। আরও বিশদে আমরা এখানে দেখব যে কেন দরকার। 340 অনুচ্ছেদে সামাজিক ও শিক্ষাগতভাবে পিছিয়ে পড়া শ্রেণীর তদন্তের জন্য একটি কমিশন নিয়োগের নির্দেশ দেওয়া হয়েছে। প্রমাণভিত্তিক নীতি নির্ধারণ, লক্ষ্যবস্তু কল্যাণ প্রকল্প, ন্যায়সঙ্গত সম্পদ বন্টনের জন্য সঠিক বর্ণগত তথ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাহলে আর্টিকেল 340 বা সংবিধানের 340 নম্বর অনুচ্ছেদে সামাজিক ও শিক্ষাগতভাবে পিছিয়ে পড়া শ্রেণীর তদন্তের জন্য কারা কারা সামাজিকভাবে পিছিয়ে, কারা কারা শিক্ষাগতভাবে পিছিয়ে, তার তদন্তের জন্য একটা কমিশন নিয়োগ করার নির্দেশ দেওয়া হয়েছে। প্রমাণভিত্তিক নীতি নির্ধারণ বা তুমি এটাকে সংক্ষেপে বলতে পারো নীতি নির্ধারণ, কল্যাণ প্রকল্প ও ন্যায়সঙ্গতভাবে সম্পদ বন্টনের জন্য, সবাই যাতে সমান
ইকুয়ালি বলতে পারো কি না আমাদের দেশের যে সম্পদ সেই সম্পদটা যাতে পায় তার জন্যই বলতে পারো এই বর্ণগত তথ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাহলে কাস্ট সেন্সাস কেন দরকার, এটা হচ্ছে নাম্বার 1 পয়েন্ট। নাম্বার 2, অনন্য অনগ্রসর গোষ্ঠীগুলি যুক্তি দেয় যে তাদের সংখ্যা এবং পশ্চাৎপদতার আপডেটেড তথ্যের অভাবে জাতীয় সম্পদের উপর তাদের দাবি প্রায় উপেক্ষিত হয়। তো এরকম তো আমরা প্রায়ই শুনে থাকি, তাই না? এরকম আমরা প্রায় শুনে থাকি যে বেশ কিছু বর্ণ বা গোষ্ঠী আছে যারা প্রায় বলে যে আমরা উপেক্ষিত বা আমরা ন্যাশনাল লেভেলের বা কেন্দ্রীয় সরকারের কোনো প্রকল্পের সুযোগ সুবিধা পাচ্ছি না। তো এই সেন্সাস বা বর্ণ বলতে পারো আদমশুমারি যদি সঠিকভাবে হয় তাহলে কিন্তু তাদের এই কথাগুলো এগুলো কিন্তু বন্ধ করা যাবে, তাদের কাছে সরকারি বা ওয়েলফেয়ার স্কিমগুলো ঠিকঠাকভাবে কিন্তু পৌঁছবে। এটি শিক্ষা এবং সরকারি কর্মসংস্থানের সংরক্ষণের জন্য সুবিধাবঞ্চিত গোষ্ঠীগুলির আরও ভালোভাবে শনাক্তকরণ এবং প্রয়োজনীয় সমন্বয়ের জন্য এই জাতীয় নীতিগুলির কার্যকারিতা আরও ভালো পর্যবেক্ষণ সক্ষম করে। তাহলে কেন কাস্ট সেন্সাস দরকার? একদিকে শিক্ষা, অন্যদিকে সরকারি কর্মসংস্থান সংরক্ষণের জন্য, সুবিধা বঞ্চিত মানে যারা কোনো সুবিধা পায় না, সুবিধা বঞ্চিত গোষ্ঠীগুলির আরও ভালো শনাক্তকরণ এবং প্রয়োজনীয় সমন্বয়ের জন্য বলতে পারো এই কাস্ট সেন্সাস দরকার। তাহলে শুধুমাত্র শিক্ষা সরকারি কর্মস্থানের সংরক্ষণের জন্য নয়, তার সঙ্গে সঙ্গে যে সমস্ত কাস্টের লোকজন সুবিধা পায় না তারা যাতে তাদের যাতে আরও ভালোভাবে শনাক্তকরণ করা যায়, তাদেরকে আরও ভালোভাবে যাতে শনাক্তকরণ করা যায় এবং প্রয়োজনীয় সমন্বয় করা যায়, তার জন্যই বলতে পারো এই কাস্ট সেন্সাসের কিন্তু দরকার আছে। এছাড়া সুপ্রিম কোর্টের বিভিন্ন রায়ে পশ্চাৎপদ শ্রেণীর সংজ্ঞা দেওয়ার জন্য বর্ণকে একটি প্রাসঙ্গিক মানদণ্ড, একক মানদণ্ড বা প্রধান মানদণ্ড হিসেবে বিবেচনা করা হয়েছে। তাহলে সুপ্রিম কোর্টও যখন কোনো কিছু রায় দিয়েছে তখন পার্টিকুলারলি কি না এই পশ্চাৎপদ শ্রেণীর সংজ্ঞা দেওয়ার জন্য মানে পিছিয়ে পড়া শ্রেণীর সংজ্ঞা দেওয়ার জন্য পার্টিকুলার বর্ণকে বলতে পারো পার্টিকুলার বর্ণকে প্রাসঙ্গিক মানদণ্ড বা প্রধান মানদণ্ড বা একক মানদণ্ড হিসেবে বিবেচনা করেছে। তাহলে এই সমস্ত কারণে বলতে পারো কি না কাস্ট সেন্সাস কিন্তু একান্ত দরকার। এরপর যদি আমরা দেখি আর কেন দরকার না, ভারত জুড়ে বিভিন্ন গোষ্ঠী যেমন মহারাষ্ট্রের মারাঠা, হরিয়ানার জাট ইত্যাদি ওবিসি সংরক্ষণের দাবি আরও ভালোভাবে নির্ণয় করা যেতে পারে। তাহলে আমরা ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে বিভিন্ন গোষ্ঠীর ডিমান্ড আমরা দেখতে পাই বিভিন্ন সময় হয়ে থাকে, তাই না? যদি সঠিকভাবে বলতে পারো বর্ণগুলোকে শনাক্তকরণ করা যায় তাহলেই এই সমস্যার সমাধান হবে। সেটাই এখানে বলেছে যে ভারত জুড়ে বিভিন্ন গোষ্ঠীর ওবিসি সংরক্ষণের দাবি আরও ভালোভাবে নির্ণয় করা যেতে পারে, যেটা আজকে ডেটে দাঁড়িয়ে আমাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও কিন্তু একটা প্রবলেমের জায়গা যে কারা ওবিসি তালিকাভুক্ত থাকবে আর কারা থাকবে না, বা সরকার যে লিস্টটা প্রকাশ করেছে সেটা কতটা ন্যায়সঙ্গত, কতটা যুক্তিযুক্ত, এই নিয়েই বলতে পারো একটা আইনি ঝামেলা চলছে ওয়েস্ট বেঙ্গলে সম্প্রতি। তাহলে যদি সঠিকভাবে যদি বর্ণের শনাক্তকরণ হয় তাহলে এই প্রবলেমটা থাকবে না, তার জন্যও বলতে পারো দরকার। এটি ওবিসি ও অন্যান্য গোষ্ঠীর উপশ্রেণীবিন্যাসের সুবিধার সুষম বণ্টন সুনিশ্চিত করতে ও অন্তঃগোষ্ঠী বৈষম্য দূর করতে সহায়তা করে। তাহলে শুধু যে এটা ওবিসিকে বলতে পারো লিস্ট আপ করতে সাহায্য করে এরম ব্যাপার নয়, ওবিসি এবং অন্যান্য গোষ্ঠীর সাবকাস্ট বা উপশ্রেণীবিন্যাসের সুবিধার সুষম বণ্টন নিশ্চিত করে। মানে শুধু কাস্ট নয়, যারা সাবকাস্ট রয়েছে সেই সাবকাস্টেরও কিনা সুষম বণ্টন নিশ্চিত করে। এছাড়া আন্তঃগোষ্ঠী বৈষম্য দূর করতেও সাহায্য করে হচ্ছে এই আমাদের সেন্সাস বা কাস্ট সেন্সাস। যদিও 2017 সালে গঠিত ওবিসি উপশ্রেণীবিন্যাস সংক্রান্ত বিচারপতি রোহিণী কমিশন এখনও তার রিপোর্ট উপস্থাপন করে উঠতে পারেনি। তাহলে 2017 সালে ওবিসির আন্ডারে যে উপশ্রেণীবিন্যাস বা সাবকাস্ট রয়েছে সেই সংক্রান্ত যে রিপোর্ট দেওয়ার কথা ছিল আমাদের বিচারপতি রোহিণী কমিশনের, সেই রিপোর্ট কিন্তু এখনো পর্যন্ত সাবমিশন হয়নি। তথ্য প্রযুক্তিগত সুশাসন প্রক্রিয়ার জন্য বর্ণ জরিপের বিভিন্ন রাজ্য পর্যায়ের অসঙ্গতির মধ্যে বস্তুনিষ্ঠভাবে সম্পূর্ণ স্বচ্ছতার সাথে সমস্ত বর্ণের একটি কেন্দ্রীয় ডেটাবেস প্রয়োজন।
তাহলে আর কি কারণের জন্য দরকার? একদম সিম্পল ওয়েতে সেন্ট্রালি একটা ডেটাবেস দরকার, যে ডেটাবেসটা বর্ণভিত্তিক হবে, যে ডেটাবেসটা নির্ভুল হবে, যে ডেটাবেসে যে ওবিসি তালিকা থাকবে বা সাবকাস্টে যে তালিকা থাকবে তার মধ্যে কোনো জল মেশানো থাকবে না। এই সমস্তর জন্যই বলতে পারো একটা সেন্ট্রালি ডিজিটাল ডেটাবেসের প্রয়োজন। তার জন্যও এই সেন্সাস বা কাস্ট সেন্সাসটা একান্ত জরুরি। এবার এই কাস্ট সেন্সাস জাত আদমশুমারির সাথে সম্পর্কিত বিষয়গুলি, যে বিষয়গুলোতে আমাদেরকে কি না কনসার্ন থাকতে হবে, যে সমস্ত জায়গায় প্রবলেম ক্রিয়েট হতে পারে, কোথায় কোথায় হতে পারে দেখো। তথ্যের নির্ভুলতা এবং বলতে পারো রিপোর্ট বা প্রতিবেদন। কি বলেছে প্রথম পয়েন্ট এটা, জাত পরিচয়ে স্বপ্রতিবেদন এবং সরকারি কর্মকর্তাদের যথাযথ প্রশিক্ষণের অভাব বা ইচ্ছাকৃত ভুল উপস্থাপনের দিকে পরিচালিত করতে পারে। তাহলে যদি আগে থেকে সরকারি কর্মচারী যারা এই কাজের সঙ্গে যুক্ত হবে তাদের যদি যথাযথ ট্রেনিং না দেওয়া হয় তাহলেই ভুল হবে বা ইচ্ছাকৃত ভুল হবে, তাই না? তাহলে ডেটাবেসে আবার ভুল জিনিসটা আপলোড হবে, যার ফলে পরবর্তী ক্ষেত্রে সেই পার্টিকুলার জনগোষ্ঠী বা বর্ণকে আবার সেম একই প্রবলেমে পড়তে হতে পারে। তাই এই দিকটা খুব ভালো করে কিন্তু খেয়াল রাখতে হবে। না হয় এত পয়সা খরচা করে সরকার যখন সেন্সাসটা করবে তার মধ্যে যদি এই ধরনের ভুল ত্রুটি থেকে যায় তাহলে একদিকে যেমন বলতে পারো পয়সা নষ্ট, আরেকদিকে সময় নষ্ট, তার সঙ্গে দেশে যদি এই ধরনের ঘটনা ঘটে তাহলে সরকারের প্রতি লোকজন আস্থা হারাবে। তাই প্রথমেই সরকারি কর্মচারী যারা কিনা এই কাজের সঙ্গে লিপ্ত থাকবেন তাদের সঠিকভাবে প্রশিক্ষণ দেওয়াই হচ্ছে প্রথম কাজ। নেক্সট উদাহরণস্বরূপ কি বলেছে দেখো, 2011 সালে এসিসিসি রিপোর্ট করেছে যে নকল এন্ট্রি এবং ভুল বানানের কারণে বর্ণগণনা বৃদ্ধি পেয়েছে, যার ফলে তথ্যের কিছু অংশ অব্যবহারযোগ্য হয়ে পড়েছে। তাহলে অলরেডি একটা এক্সাম্পল এখানে দেওয়া হয়েছে যে এর আগে কিন্তু ভুল হয়েছে এবং ভুলভাবে আপলোড হওয়ার জন্য একটা পার্টিকুলার পোর্শন কিন্তু আর এখন ইউজ করা হয় না বা বলতে পারো অব্যবহারযোগ্য হয়ে পড়েছে। তাহলে এটা যাতে না হয় সেদিকে কিন্তু খুব খেয়াল রাখতে হবে। নেক্সট কি বলছে, শ্রেণীবদ্ধকরণ সমস্যা, অর্থাৎ কেন্দ্র এবং রাজ্য তালিকার মধ্যে বর্ণ শ্রেণীবিন্যাসের তারতম্য অসঙ্গতি তৈরি করে। হতেই পারে ধরো এই রাজ্যে যারা ওবিসি, অন্য একটা রাজ্যে হয়তো তার ওবিসি স্ট্যাটাস নেই, তাহলেও কিন্তু প্রবলেম ক্রিয়েট হতে পারে, তাই না? তখনও তো লোকজন বলবে যে আরে ভাই এটা কি করে সম্ভব, তার মানে কোথাও একটা নিশ্চয়ই ভুল হয়েছে। সেটাই বলেছে যে এক রাজ্যে ওবিসি হিসেবে তালিকাভুক্ত একটি জাতি অন্য রাজ্যে অস্বীকৃত হতে পারে। যেমন এখানে বলেছে কিনা উত্তরপ্রদেশের জাট বনাম হরিয়ানা জাট, অর্থাৎ উত্তরপ্রদেশের জাট কিনা ওবিসি তালিকাভুক্ত, হরিয়ানায় আবার তারা ওবিসি স্ট্যাটাস পাচ্ছে না বলে আমরা দেখতে পাচ্ছি কিনা অলরেডি আন্দোলন করে উঠছে বা আন্দোলন করছে। তাহলে এই প্রবলেমটা রেজ হতে পারে, এই দিকে খেয়াল রাখতে হবে। রাজনৈতিক সংবেদনশীলতা, তাহলে আমাদের দেশে যে কোনো কাজ করতে গেলে আমাদের সব দিক মাথা খাটিয়ে করতে হয়, তাই না? দুম করে একটা করে ফেললাম এরম ব্যাপার নয়, বা যদি ভুল হয়ে যায় তখন সবাই যে আমাকে ক্ষমা করে দেবে এরম ব্যাপার নয়। তখন আবার বিরোধী দল বা বলতে পারো অন্যান্য দলরা কিন্তু সোচ্চার হবে এবং সরকারের এই অপদার্থতা নিয়ে কিন্তু প্রশ্ন তুলবে। তাই সেদিকে কিন্তু খুব খেয়াল রাখতে হবে। তাই বলেছে নির্দিষ্ট কিছু বর্ণের স্বীকৃতি সংরক্ষণ বিভাগে অন্তর্ভুক্তির দাবিতে নেতৃত্ব দিতে পারে। হতেই পারে তুমি যখন এই জাত গণনা করছো তখন তোমার ওপর প্রেশার দেওয়া হচ্ছে যে পার্টিকুলার একটা শ্রেণীকে এর মধ্যে তোমাকে নথিভুক্ত করতে হবে। তাহলে এই রকম পলিটিক্যাল প্রেশার তোমাকে হ্যান্ডেল করতে জানা চাই, কি করে তুমি করবে। যেমন তোমাকে তাতে কি হতে পারে, তাতে রাজনৈতিক অস্থিরতা তৈরি করতে পারে। উদাহরণ হিসেবে বলেছে রাজস্থানে গুজ্জার আন্দোলন এক পর্যায়ে আর্থসামাজিক পশ্চাৎপদতার ভিত্তিতে উপজাতি মর্যাদা দাবি করেছিল। তাহলে একটা সময় কিন্তু আমরা এই ধরনের জঙ্গি আন্দোলন দেখেছিলাম কোথায়, রাজস্থানে, যেখানে রাজস্থানের গুজ্জার সম্প্রদায়রা নিজেদের জন্য বলতে পারো পৃথক একটা উপজাতির মর্যাদার দাবিতে কঠোর থেকে কঠোরতম আন্দোলন কিন্তু করেছিল। পরিচয়ের রাজনীতি, এটা কি? বর্ণ তথ্য বর্ণভিত্তিক রাজনৈতিক সংহতিকে তীব্রতর করতে পারে। তাহলে এই বর্ণ তথ্য বর্ণভিত্তিক রাজনীতিকে কিন্তু আরও তীব্রতর করতে পারে। এমনি আমাদের দেশে জাতপাত প্রথা কিন্তু সবার ঊর্ধ্বে রাখা হয়, ওকে? হিন্দু মুসলিম শিখ ইসাই এগুলো তো আছেই, আবার হিন্দুর মধ্যে পার্ট আছে অনেক, তাই না? তাদের মধ্যে নিজেদের মধ্যে কিন্তু কে সুপ্রিম এই নিয়ে কিন্তু মতবিরোধ কিন্তু লেগেই থাকে। তো এই বর্ণ যখন তুমি বা কাস্ট যখন করা হবে বা সার্ভে যখন করা হবে এটা খুব সিনসিয়ারলি এই তথ্যগুলোকে সংরক্ষণ করতে হবে। কারণ
ভুল হাতে চলে গেলে এটাকে কিন্তু মিসলিড করা হতে পারে, রাজনৈতিক ফায়দা তোলার জন্য এটাকে কিন্তু মিসলিড করা হতে পারে। তাই খুব খেয়াল রাখতে হবে এই জায়গাটা। গোপনীয়তা সম্পর্কে উদ্যোগ, ডিজিটালিভাবে বর্ণের তথ্য সংগ্রহ করা, তথ্য সুরক্ষা এবং গোপনীয়তা সম্পর্কে উদ্যোগ তৈরি করে, বিশেষ করে সীমিত ডিজিটাল সাক্ষরতা সহ গ্রামীণ এলাকায়। তাহলে এই যে আমরা একটা উদ্যোগ নিচ্ছি যেটাকে ডিজিটালি আমরা নিয়ে আসব, কিন্তু ডিজিটালি কতটা ভারতীয় জনসাধারণ বা গ্রামগঞ্জের মানুষরা কতটা বলতে পারো সক্ষম, বা এই ডিজিটালি বলতে পারো তারা যখন জিনিসটা দেখবে, বর্ণ, কাস্ট, সাবকাস্ট ইত্যাদি ইত্যাদি, তাদের ভিতরে যে রিপারকেশনটা হবে সেটাকে সামাল দেওয়া হবে কিভাবে, এই নিয়েও বলতে পারো কিন্তু একটা উদ্যোগ রয়েছে। কারণ হতেই পারে একজন লোক যখন সামনে এসে তোমাকে দুটো কথা বলছে, সেটার বিশ্বাসযোগ্যতা যতটা হয় একটা অ্যাপের মাধ্যমে তুমি যখন দেখছো তার বিশ্বাসযোগ্যতাটা কিন্তু প্রমাণ করতে লাগে। তো সেই জায়গাটা কিন্তু একটা ভ্যাকিউম তৈরি হবে। তো সেটাকে কিন্তু বিভিন্ন রাজনৈতিক দল নিজের মতো করে কিন্তু ব্যবহার করার চেষ্টা করবে, এবং গ্রামের মানুষ যারা কিনা অলরেডি বলতে পারো অতটাও ডিজিটালাইজ নয়, তাদের ক্ষেত্রে কিন্তু এটা একটা প্রবলেমের জায়গা কিন্তু তৈরি হতে পারে। তাই এই সমস্ত পয়েন্টগুলো খেয়াল রাখতে হবে, যেতে এটা একটা সুষ্ঠুভাবে সম্পন্ন হতে পারে। উপসংহারে তুমি কি কি বলতে পারো? উপসংহারে তুমি বলতে পারো কি না, পরামর্শমূলক প্রক্রিয়া কি কি জিনিস করা যেতে পারে। 1 নম্বরে পরামর্শমূলক প্রক্রিয়া, তারপর হচ্ছে বর্ণ নির্দেশিকা, বা 3 নম্বর তুমি বলতে পারো প্রশিক্ষণ ও সক্ষমতা বৃদ্ধি। তো পরামর্শমূলক প্রক্রিয়া কি, যখন তুমি এই কাস্ট সেন্সাস করছো, যেটা করণীয়, সরকার কি করবে পরের কথা, যেটা হলে ভালো হয়, কি হলে ভালো হয় না, ভারতের রেজিস্ট্রার জেনারেলের অফিস এবং আদমশুমারির কমিশনারকে অবশ্যই শিক্ষাবিদ, বর্ণগোষ্ঠী, রাজনৈতিক গোষ্ঠী এবং জনসাধারণের সাথে পরামর্শ করে সঠিকভাবে বর্ণ গণনার একটা পদ্ধতি তৈরি করতে হবে, যাতে কোথাও কোনো কনফ্লিক্ট না হয়। তুমি তোমার এই বলতে পারো কমিশনের মধ্যে, বা তুমি তোমার এই বর্ণ লিস্ট তৈরি করার মধ্যে কাদের কাদের তুমি রাখছো না, তুমি সমাজের শিক্ষাবিদকে রাখছো শিক্ষিত শ্রেণীকে কন্ট্রোল করার জন্য, তুমি বর্ণগোষ্ঠীর হেড যারা তাদেরকে রাখছো কন্ট্রোল করার জন্য, বর্ণকে কন্ট্রোল করার জন্য, রাজনৈতিক গোষ্ঠীর একজন করে মেম্বার রাখছো রাজনৈতিকভাবে যাতে কোনো বলতে পারো কিনা ঝামেলা তৈরি না হয়। এছাড়াও জনসাধারণের সাথে তুমি ডিরেক্টলি পরামর্শ করছো যে কোনটা ঠিক কোনটা ভুল, তবেই কিন্তু বলতে পারো জনসাধারণ আশ্বস্ত হতে পারে যে তাদের এগেনস্টে বা তাদের জন্য যে সেন্সাসটা করা হয়েছে বা বর্ণ সেন্সাস যেটা করা হয়েছে সেটা সঠিক, সেখানে কোনো ভুল নেই। আমাদের যদি প্রতিনিধি থাকে তখন আমরা সেই প্রতিনিধিকে বিশ্বাস করব যে না, উনি আমাদের হয়ে কথা বলার জন্য আছেন, অতএব আমাদের দিকে যদি কোথাও কোনো খামতি হয় সেটা দেখার দায়িত্ব হচ্ছে ওনার। তাহলে এই বিশ্বাসটা যখন একটা সাধারণ মানুষের মনে থাকবে, তখনই কিন্তু এই কাস্ট সেন্সাসকে তারা অবিশ্বাস করবে না, বা এখানে তেমন কোনো ভুল হতো হবে না। তাই প্রথমেই বলছে পরামর্শমূলক প্রক্রিয়া এটা করা যেতে পারে। সেকেন্ড কি, বর্ণ নির্দেশিকা। আসন্ন আদমশুমারিতে বর্ণের একটি বিস্তৃত জাতীয় নির্দেশিকা তৈরি করা উচিত, যা রাজ্য জুড়ে বিভিন্ন বর্ণগোষ্ঠীর শ্রেণীবিভাগ এবং নামকরণের মান নির্ধারণ করবে। সরকারের উচিত প্রতিটা রাজ্যের জন্য নির্দিষ্ট বর্ণের একটা করে খসড়া তালিকা তৈরি করার জন্য সমাজতাত্ত্বিক বা নৃতাত্ত্বিক বিশেষজ্ঞদের নিয়োগ করা, খসড়া তালিকা অনলাইনে প্রকাশ করা, চূড়ান্ত করার আগে জনসাধারণের কাছ থেকে পরামর্শ এবং মন্তব্য আহ্বান করা, এবং শুধুমাত্র সেই তালিকাটি কিনা গণনাকারীদের কাছে দেওয়া। তাহলে বর্ণ নির্দেশিকা তৈরি করতে গিয়ে কি বলা হয়েছে বা কি করা উচিত না, রাজ্য সরকারের উচিত, প্রত্যেকটা রাজ্য সরকারের উচিত কিনা বিভিন্ন বর্ণগোষ্ঠীর শ্রেণীবিভাগ এবং নামকরণের মান নির্ধারণ করা, এবং এই নির্ধারণ করতে গিয়ে তাদের উচিত না একজন করে সমাজতাত্ত্বিক বা একজন করে বলতে পারো নৃতাত্ত্বিক বিশেষজ্ঞদের নিয়োগ করা, যারা কিনা পার্টিকুলারলি একটা রাজ্যের জন্য নির্দিষ্ট বর্ণের একটা খসড়া তালিকা তৈরি করবে। আর এই খসড়া তালিকা অনলাইনে প্রকাশ করার আগে কি করণীয় না, তখন চূড়ান্ত করার আগে জনসাধারণের কাছ থেকে ওপিনিয়ন নেওয়া, যে আমরা এই লিস্টটা প্রকাশ করেছি, আপনাদের কি মতামত, এই লিস্টটা কতটা ঠিক আছে বা কোন কোন জায়গায় ভুল আছে বা আদৌ কোনো ভুল আছে কিনা, মতামত নেওয়া, জনসাধারণের কাছ থেকে মতামত নেওয়া, এবং তারপরই বলতে পারো কি না এই লিস্টটা প্রকাশ করা। এইভাবেই বলতে পারো তুমি যে কোনো ধরনের কি না
ঝামেলা এড়াতে পারো বা একটা সুনির্দিষ্ট উপায়ে ভালো পদ্ধতিতে তুমি এটা উপস্থাপন করতে পারো। আর প্রশিক্ষণ ও সক্ষমতা বৃদ্ধি, এই পয়েন্টটা যেটা বলা হয়েছে, বর্ণ গণনায় দ্বিগুণ এবং বানান ত্রুটি এড়াতে বর্ণের তথ্য সংগ্রহকারী কর্মকর্তা ও কর্মীদের যথাযথভাবে প্রশিক্ষণ দিতে হবে। ত্রুটি কমাতে দরকার পড়লে কৃত্রিম বুদ্ধিমত্তা এবং বিগ ডেটা অ্যানালিটিক্সের মতো আধুনিক প্রযুক্তি ব্যবহার করা যেতে পারে। তাহলে আমরা সাধারণত যেটা দেখি, এটা খুব বড় একটা প্রবলেম আমাদের দেশে। আধার কার্ড যখন হয়েছে, এমন অনেক বলতে পারো আধার কার্ড আমরা দেখি যে যার একরকম নাম অরিজিনাল, কিন্তু আধার কার্ডে এসছে আরেক রকম। ভোটার কার্ডের ক্ষেত্রেও আমরা দেখে থাকি, রেশন কার্ডের ক্ষেত্রেও দেখে থাকি, হয় নামের স্পেলিং ভুল হচ্ছে, নয় টাইটেল ভুল হচ্ছে, নাহলে নাম ভুল হচ্ছে, ছবি একজনের আসছে, নাম আরেকজনের আসছে। এই যে জিনিসগুলো তৈরি হয়, এইগুলো কমাতে হবে বা এইগুলো করা যাবে না। এবং এইগুলো যাতে না হয় তার জন্যই তথ্য সংগ্রহকারী যে সমস্ত বা বর্ণ তথ্য সংগ্রহ করবে যে সমস্ত কর্মকর্তা, তাদের দরকার পড়লে কি না ভিগোরাস ট্রেনিংয়ের দরকার। এবং আরও ত্রুটি কমাতে তুমি প্রয়োজনে এআই এর সাহায্য নাও, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্য নিতে পারো। এছাড়াও তুমি বিগ ডেটা অ্যানালিস্টিকের মতো আধুনিক প্রযুক্তিও তুমি ব্যবহার করতে পারো। নর্মাল অ্যানালিটিক্সকে ইউজ না করে তুমি এই পার্টিকুলার বিগ ডেটা অ্যানালিটিক্সকে তুমি যদি ইউজ করো, তাহলে তোমার স্ট্যাটিস্টিক্যালি কোথাও কোনো ভুল হওয়ার চান্সেসগুলো কমে যাবে। এই সমস্ত জায়গাকেও সরকার কিন্তু ইউজ করতে পারে একটা নির্ভুল বা বলতে পারো কি না একটা কম ভুল সেন্সাস উপস্থাপন করার ক্ষেত্রে। বিশেষ করে যখন সরকার প্রথমবার এই কাস্ট সেন্সাস করছে, যেটা একটা হিউজ টাস্ক, এটা একটা হিউজ টাস্ক, এটা একদিন এক মাস বা বলতে পারো 2 মাসের মধ্যে সারা ভারতবর্ষের ক্ষেত্রে হয়ে যাবে এরম ব্যাপার নয়। তার কারণ তাড়াহুড়ো করলে হয়তো কিছু বর্ণ যদি মিস হয়ে যায়, তাহলে নতুন করে করার জন্য কিন্তু বলতে পারো আবার যে পয়সা খরচা সরকারের হবে, সেটা হয়তো ঠিক হবে না বা মানুষের বিশ্বাসটা কিন্তু তাহলে হারিয়ে যাবে। তাই সেই জায়গায় দাঁড়িয়ে সরকারকেও বলতে পারো, যদি সরকার এই প্রক্রিয়াগুলোকে মেনে করে, তাহলে আশা করা যায় কিন্তু সরকার কি না একটা সঠিক সেন্সাস বা সঠিক কাস্ট সেন্সাস আমাদের সামনে উপস্থিত করতে পারবে। তাহলে এই যে জিনিসটা আমরা আলোচনা করলাম, এটাই হচ্ছে ভারতবর্ষের কাস্ট সেন্সাসের ইতিহাস, এটাই হচ্ছে ভারতের বর্তমান কাস্ট সেন্সাসের বিভিন্ন পদক্ষেপ। এটাই হচ্ছে তোমার আসন্ন পিএসসি মিসলেনিয়াস পরীক্ষায় যদি তোমাকে কাস্ট সেন্সাস লিখতে দেয়, তাহলে তুমি এই সমস্ত তথ্যগুলোকে বেস করে তুমি তোমার ইনফরমেশনটাকে নামাতে পারবে। খেয়াল রাখতে হবে ইনফরমেশন যেন, আবারও বলছি, নির্ভুল হয়, হাতের লেখা যেন পরিষ্কার হয়, যাতে তোমার হাতের লেখা পড়তে পারে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। পিএসসি মিসলেনিয়াস ওরিয়েন্টেড আরও বেশ কিছু ডেসক্রিপটিভ টপিক আমি প্রকাশ মুখার্জি তোমাদের সামনে রেগুলার বেসিস এবার থেকে এই ভিডিওগুলো আনবো, যেগুলো তোমার আপকামিং পরীক্ষায় কাজে লাগবে। থ্যাংক ইউ, টাটা, বাই বাই।